আসসালামু আলাইকুম। আমি দীপক চন্দ্র বর্মন। আমি আজকে এমন একজন পার্সনের সাথে পরিচয় করে দেব, যিনি অটোমোবাইলে অনেক দিন ধরে আছে এবং অটোমোবাইলের নিজস্ব ওয়ার্কশপ আছে এবং আমাদের যে অ্যাসেসমেন্ট গুলো হয় এগুলোর সাথে খুব ভালোভাবে উনি জড়িত এবং এনএসডি এর একজন সার্টিফাইড অ্যাসেসর। তো ওনার সঙ্গে একটু পরিচয় করে দেই। উনি হচ্ছে জিকরুল ইসলাম, অর্থাৎ প্লাটিনাম অটোমোবাইলের ডিরেক্টর। তো উনি আজকে আমাদের সিলেটে আসছে আমাদেরকে কিছু কাজ শেখানোর জন্য। তো আমরা ওনার কাছ থেকে দেখবো আসলে আজকে ফ্লাশিং কেন করতে হয় এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন যে প্রক্রিয়াটা আছে এটা আমরা আপনাদের দেখাবো। তো আপনারা একটু আমাদের সাথে যদি থাকেন তাহলে আমি বাইকে রিকোয়েস্ট করবো কিছু আপনাদের উদ্দেশ্যে বলার জন্য। আচ্ছা, সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমার সামনে একটা গাড়ি রয়েছে, এটা বেশ পুরনো মডেলের একটি গাড়ি। তো আমরা যে জিনিসটা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এনএসডি তে একটা জব থাকে লুব্রিকেটিং সিস্টেমে। তো সেখানে লুব্রিকেটিং অয়েল চেঞ্জের একটা জব। তো আমরা লুব্রিকেটিং অয়েল সম্পর্কে জানি। সেই লুব্রিকেটিংটা হলো পিচ্ছিলকারক একটি তরল, যেটার বাংলা শুনলে হয়। তো এটাকে লুব অয়েল বলে বা লুব্রিকেটিং অয়েল, আমরা যেটাকে ইঞ্জিন অয়েল বলি। কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত শব্দ অনুযায়ী এটাকে বলা হয় মবিল। যেহেতু মবিল কোম্পানির একটি বেশ প্রচলন রয়েছে, তো আমরা অভ্যস্ত হয়ে গেছি যে মবিল পরিবর্তন। তো এখানে এই গাড়িটার প্রায় আমাদের দেশে যেহেতু চলে, আমরা সাধারণত 3,000 অথবা 3 মাস, যে সংখ্যাটা আগে আসে 3 মাস যদি আগে আসে তাহলে 3 মাস পরে, অথবা 3,000 কিলো যদি হয়ে যায় আগে, সেক্ষেত্রে আমরা এই লুব অয়েলটা আমরা ড্রেন দিই। তো এইটার যেহেতু 3,000 কিলোমিটার হয়ে গেছে, তো আমরা এই জন্য এটাকে ড্রেন দিব এখন ইঞ্জিন অয়েলটা। তো এর আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার। তো আমরা যারা লেভেল 1ও দিব এনএসডি এর, তারাও যদি আমরা আজকে এই ভিডিওটা লক্ষ্য রাখি, তাহলে আমরা কিন্তু আমাদের লুব্রিকেটিং সিস্টেমের যে কাজটা সেটা আমরা বুঝতে পারবো। তো আমি প্রথমে আগে হচ্ছে এটার প্রক্রিয়াটা আমি একটু দেখাতে চাই বা বলতে চাই। তারপরে হচ্ছে আমি লুব্রিকেটিং সিস্টেমের সাথে কি কি জড়িত সেই সিস্টেমগুলো আমি বলবো। তো এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমরা কি কি এখানে রাখছি। আমার এখানে লুব্রিকেটিং অয়েল চেঞ্জের জন্য আমরা এখানে একটা সকেট বক্স, এখানে অনেকগুলো সকেট রয়েছে বিভিন্ন সাইজের। এখানে যদি আমি দেখেন, এখানে 32 মিলিমিটার প্রত্যেকটা সকেটের যে ডায়া থাকে, সেটা হচ্ছে মিলিমিটার সাইজের। বা আমাদের এই গাড়িটি টয়োটার ওল্ড মডেলের গাড়ি। তো এখানে আমাদের 14 মিলিমিটারের একটি সকেট থাকে। সকেটটা ব্যবহার করার জন্য আমরা একটি এখানে র্যাসেট রেজ, যেটা দিয়ে আমরা এই সকেটটা ব্যবহার করব। এবং এর সাথে আমরা এক্সটেনশন, যদি গাড়িটার আমরা দেখি যে ইঞ্জিনের অবস্থান অনুযায়ী আমরা বিভিন্ন এক্সটেনশন আমরা এখানে ব্যবহার করতে পারবো, এক্সটেনশন বারগুলো। তো এছাড়া আমরা এল দিয়েও খুলি অনেকেই। তো এই জন্য আজকে আমাদের এখানে আরো যে বিষয়গুলো রয়েছে সেখানে আমাদের এই যে অয়েল ফিল্টার রিমুভার, এটা সকেট টাইপের আছে, গেল টাইপের আছে। এবং এর বাইরে যদি আমরা যাই, আরো আরো কয়েক ধরনের হচ্ছে আমরা এই রিমুভার গুলো পাবো আমাদের মার্কেটে রয়েছে। বা আমাদের সবচেয়ে সহজ হয় সেটা হচ্ছে আমরা টয়োটা গাড়িগুলোর জন্য এই রেসটা, এটা কিন্তু আমরা এলিয়ন, প্রিমিও, এক্স করলা প্রত্যেকটার একই সাইজ। এটা হলো E1 মডেল, ই ওয়ান ওয়াই E1 মডেল। এই সকেটটা আমরা হচ্ছে যে প্রাইভেট কারগুলোতে সবগুলোতে একই ধরনের লাগে। এছাড়া এর থেকে বড় একটি সাইজ রয়েছে, যেটা হাইয়েস অথবা প্রাডো গাড়িগুলোতে ব্যবহার করে, সেটা কিন্তু আমরা এর থেকে একটু বড় সাইজের রয়েছে। আচ্ছা, তো আমরা এরপরে আমরা এখানে আমাদের যেহেতু এটা ইঞ্জিনটা ছোট, আমরা মাত্র 1300 সিসির ইঞ্জিন, আমাদের এখানে 3 লিটারের মতো অয়েল লাগবে। 3 লিটার অথবা 3 লিটার 3.2, 200 ml আর একটু বেশি লাগতে পারে। তো আমাদের এখানে 4 লিটারের কি ক্যান রয়েছে, কারণ আমাদের ইঞ্জিন অয়েল গুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের মার্কেটে 4 লিটারের ক্যান হয়ে থাকে। তো আমাদের হয়তো কিছুটা থেকে যাবে, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো। এর পাশাপাশি আমাদের এখানে হাইড্রোলিক জ্যাক রয়েছে। হাইড্রোলিক জ্যাকটা আসলে ব্যয়বহুল, এটা ওয়ার্কশপ ছাড়া বাসা বাড়িতে তেমন একটা থাকে না। তো তখন আমরা গাড়িটার মেকানিক্যাল যে কেচি জ্যাক বলে অনেকে, সিজার জ্যাক, সেটা আমরা ব্যবহার করতে পারবো। অথবা ওখানে হাইড্রোলিক বোতল টাইপের একটা জ্যাক থাকে, সেটাও আমরা 1.5 টন বা 2 টন বা 3 টন বিভিন্ন সাইজে অনুপাতের থাকে, আমরা সেটা ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা প্রথমে এই গাড়িটা প্রথমে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জের জন্য আমরা কিন্তু একটা সমতল জায়গায় রাখবো।
অবশ্যই দেখবো যে গাড়িটা সমতল জায়গায় রয়েছে কিনা। এরপরে গাড়িটার আমরা হ্যান্ড ব্রেকটা তুলে রাখবো, কারণ গাড়িটা আমরা যখন সামনের দিকে উঁচু করব, অনেক ক্ষেত্রে যদি এটা আমরা ঠিক মতো গাড়িটা পার্কিং না থাকে তাহলে কিন্তু পিছিয়ে যাবে, পিছনে চলে যেতে পারে বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমরা গাড়িটা একটা জায়গায় সাইজ করে ব্রেকটা চাপবো, এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওখানে একটা ইট দিয়ে রেখেছি আমরা দুই চাকাতে সাপোর্ট দিয়ে, যাতে গাড়িটা সামনে পিছনে না যায়। এরপরে এখন আমরা এটা ফ্লোর জ্যাকের মাধ্যমে গাড়িটার আমরা উঁচা করে ফেলবো গাড়িটা। আচ্ছা, এর আগে আমি একটু ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই, ওদিকে সে উঁচা করুক। ইঞ্জিন অয়েল এটা বিভিন্ন গ্রেডের হয়ে থাকে। আমাদের দেশ হচ্ছে কি ষড় ঋতুর দেশ, নাতিশীতোষ্ণ। এখানে আমাদের মাল্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়। যেমন এখানে 20W রয়েছে, ডাব্লিউ মিনস হচ্ছে উইন্টার, এবং এর পাশে যে গ্রেডটা রয়েছে সেটা কিন্তু আমাদের দেশের যে তাপমাত্রা, গরমের দিনের যে তাপমাত্রা সেটাকে মিনস করে। তো আমরা এখানে একটি মিনারেল অয়েল, আমরা মিনারেল অয়েল বলতে বুঝি যেটা প্রাকৃতিক হচ্ছে প্রকৃতি থেকে সরাসরি যেটা উত্তোলিত হয় সেটা হচ্ছে মিনারেল অয়েলটা, মিনারেল অয়েল। এরপরে এটা রিফাইন করে যদি সর্বোত্তম পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে সিনথেটিক অয়েল। তারপরে যদি আরেকটু বেজ অ্যাডিটিভস কম থাকে সেটা হচ্ছে সেমি সিনথেটিক অয়েল। তো আমাদের যেহেতু এটা ওল্ড মডেলের গাড়ি, আমরা একটি মিনারেল অয়েল নিয়েছি, সেটা হচ্ছে 20W50, এবং এর আগে লেখা আছে SAE, সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, যেটা আমেরিকাতে অবস্থিত অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের একটি সোসাইটি, এবং তারা গ্রেডগুলোকে সার্টিফাইড করে। এই এসির অনুমোদন ছাড়া বিশ্বে কোনো ইঞ্জিন অয়েল বাজারজাত হয় না। এরপরে এখানে আমরা আরেকটা শব্দ আমরা লেখা দেখতে পারি, সেটা হচ্ছে API, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট, যেটা আমেরিকাতে অবস্থিত। তারা সারা পৃথিবীর যত পেট্রোলিয়াম বলতে পিচ্ছিলকারক যে ডিজেল বলেন, অকটেন বলেন, তারপরে ইঞ্জিন অয়েল বলেন, সমস্ত কিছু তারা ওখানে গবেষণা করে। তো তারা একটি সার্টিফিকেট দেয়, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। এবং এখানে আরো লেখা আছে SL তারপরে /SF, এটা একটি মডেল। এটা এই ইঞ্জিন অয়েল ধীরে 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 আমরা বিভিন্ন ভার্সনে যাই, এখানে সেই ভার্সনটা এখানে দেওয়া আছে, আপডেটের বিষয়টা এখানে উল্লেখ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে হিপ্রো মডেলের একটি ইঞ্জিন অয়েল। আচ্ছা, আমার হাতে আরো একটি আছে, যেহেতু এটা অনেক পুরাতন একটি ইঞ্জিন, এবং এটা যেহেতু আমাদের একটা মফস্বল একটা জেলাতে চলে, তো এই ইঞ্জিন গুলা দেখা যাচ্ছে যে ঢাকার থেকে বা অন্যান্য জায়গা থেকে এই অয়েল ইঞ্জিনগুলো খুব বেশি দ্রুত ক্ষয় হয়ে যায়, এবং অনেকদিন দেখা যাচ্ছে মফস্বল যারা চালায় তারা খুব সহজেই ইঞ্জিন অয়েলগুলো পরিবর্তন করে না, যার ফলে ইঞ্জিনে প্রচুর পরিমাণ ময়লা জমে। আমরা তো জানি যে ইঞ্জিন অয়েলের যে কাজগুলো, ইঞ্জিন অয়েল আমাদের হচ্ছে যে দুইটি এই ইঞ্জিনের ভিতরে যে ঘূর্ণায়মান বস্তুগুলো আছে সেটার ঘর্ষণটা রোধ করে, সেটার শব্দটা কমায়, ফ্লাশিং এজেন্ট হিসেবে ব্যবহার করে, কুলিং এজেন্ট হিসেবে তাপমাত্রা ঠিক রাখার জন্য সেটা ব্যবহৃত হয়। তো এই কারণে আমরা মফস্বলে যে গাড়িগুলো চলে বা অনেক পুরাতন গাড়ি আমরা বছরে একবার ফ্লাশ করার চেষ্টা করব। এই জন্য আমাদের আসলে মার্কেটে কিন্তু এইভাবে ফ্লাশিং অয়েলগুলো অ্যাভেলেবেল নেই। বিভিন্ন ব্র্যান্ডের অয়েল রয়েছে, তার সাথে কিন্তু ফ্লাশিং অয়েল যদি আপনি অন্য ব্র্যান্ডের ব্যবহার করেন এতে ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গ্রেডিং এর যে বিষয়টা, এটা কিন্তু দুইটা ইঞ্জিনের সেম ধরনের ভিসকোসিটি থাকে না। তো এই কারণে আমরা যে যে অয়েলটা ব্যবহার করবো সেই অয়েলেরই কোম্পানিরই আমরা হচ্ছে ফ্লাশিং অয়েলটা ব্যবহার করবো। যেমন এখানে হচ্ছে হিপ্রো একটি ব্র্যান্ড, এটারই ফ্লাশিং অয়েল রয়েছে, এটা দিয়ে আমরা প্রথমে ফ্লাশ করে নেব। তো ফ্লাশ করার জন্য আমরা প্রথমে এখানে আমরা যেটা করেছি, প্রথমে আমরা এটা উঁচা করেছি, মানে গাড়িটা উঁচু করা হয়েছে। এরপরে আমাদের এই যে ফ্লাশিং অয়েল, এটা ফ্লাশ করার জন্য প্রথমে আমরা যে বিষয়টা করব সেটা হলো, আমরা এখানে গাড়িটি যেহেতু অনেকক্ষণ ধরে আছে, তার মানে এটার ইঞ্জিন অয়েলটা ঠান্ডা হয়ে গেছে। আমরা সবসময় ঠান্ডা অবস্থায় ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো, তো যাতে ইঞ্জিন অয়েল যত ঠান্ডা হবে তত ইঞ্জিনের প্রত্যেকটা ঘূর্ণায়মান অংশ থেকে ইঞ্জিন অয়েলটা ধীরে 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 আমাদের হচ্ছে ইঞ্জিন অয়েল প্যান বা ক্র্যাঙ্কেজে যে জমা হয়। তো কারণ আমরা যদি ইঞ্জিন অয়েল উপরে থেকে যায় তাহলে তো আমাদের ইঞ্জিন অয়েলটা নতুন করে ঢেলে কোনো লাভ হবে না, কারণ পুরাতন যে ময়লা অয়েলটা রয়েছে সেটা কিন্তু এটার মধ্যেই থেকে যাবে। তো আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে ফ্লাশিং হিসাবে পুরো ইঞ্জিন অয়েলটা পরিষ্কার করা। আমরা ফ্ল্যাট ক্যাপটা খুলে নিই, খুলে একটি পরিষ্কার স্থানে আমরা রাখবো, এবং এটা পারলে
আমরা কেরোসিন বা অকটেন দিয়ে একটু ক্লিনও করে ফেলতে পারি, কারণ ইঞ্জিন অয়েলগুলো এখানেও কিন্তু লাগে। এটা আমরা ক্লিন করবো। এরপরে হচ্ছে আমাদের এখানে ডিপি স্টিক রয়েছে, ডিপি স্টিকটাও খুলে ফেলবো। খুলে আমরা এটা পরিষ্কার যে জুট আছে সেটা দিয়ে পরিষ্কার করবো। এটা খুলে রাখার আরও একটি কারণ, আমরা যখন ইঞ্জিন অয়েলটা নিচের দিকে যখন আমরা ড্রেন দিই, তখন যদি উপরের অংশটা খুলে রাখি, এটা বাতাসের যে একটা প্রবাহ বা চাপ এটার উপরে প্রবেশ করে এবং এর ফলে খুব দ্রুত কিন্তু ইঞ্জিন অয়েলটা নিচের দিকে যায়। এই জন্য আমরা এটা কি খুলে রাখি। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে খুলে রেখেছি, আমরা ফ্যাক্টরিকে দিচ্ছি সেটা পরিষ্কার করার জন্য। এরপরে আমরা হচ্ছে ড্রেন নাটটা দিয়ে আমাদের নিচে যে ড্রেন নাট রয়েছে এদিকে আসেন, যদি আমরা একটু দেখাই। ইঞ্জিন অয়েল আমরা কিন্তু প্রথমে ড্রেন দিয়ে নিলাম। যেহেতু আমরা ফ্লাশিং করব, সেক্ষেত্রে আমি কিন্তু ফিল্টারটাকে এখন রিমুভ করব না, কারণ যদি ফিল্টারটাকে আমি এখন রিমুভ করে ফ্লাশ অয়েল দেই, তাহলে কিন্তু আমার যে আসলে ময়লাটা আবার কিন্তু নতুন ফিল্টারে চলে আসবে। এই জন্য আমি কি করতে হবে, এই ফিল্টারটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করব। কি করব পরবর্তীতে? এখন আমরা যে ড্রেন নাটটা খুলছি, এই ড্রেন নাটটাকে বা ড্রেন প্লাগটাকে আমরা কিন্তু পুনরায় লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে আমরা পুরাতন ফিল্টার থাকা অবস্থায় আমরা ফ্লাশ অয়েল দিয়ে দেবো। তো এখন আমরা হাইপ্রো ব্র্যান্ডের ফ্লাশ অয়েল ব্যবহার করবো। আমরা বাংলাদেশে আসলে অনেক ব্র্যান্ডেরই আছে, বাট আমি অনেক খোঁজাখুঁজির পরে ফ্লাশ অয়েল মূলত তেমন পাওয়া যায় না, কারণ আসলে অনেক বাংলাদেশে ফ্লাশ অয়েল ফ্লাশিংটা খুব প্রচলন নাই, খুব বেশি নাই। সেক্ষেত্রে আমি অনেক খোঁজাখুঁজি পরে হাইপ্রো ব্র্যান্ডের ফ্লাশ অয়েলটা পাইছি, মালয়েশিয়ান ব্র্যান্ড। তো এখন আমরা এটাকে কি করব, যে আমাদের পিলার ক্যাপ দিয়ে ইঞ্জিনের ভেতর প্রবেশ করাবো। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে আপনারা যখন ফ্লাশ অয়েল বা ইঞ্জিন অয়েল ঢালবেন, তখন যে ক্যানটাকে অবশ্যই বাঁকা করে নিয়ে ডালবেন, না হলে হয়তো বা এখানে একটা বুদবুদ আকারের সৃষ্টি হয়ে ফলে ফ্লাশ অয়েল বা ইঞ্জিন অয়েল পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমাদের মোটামুটি শেষ, ফ্লাশ অয়েল ঢালা শেষ, সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে আমার হচ্ছে এখন আমি আমার ফিলার ক্যাপটা লাগাবো। আমি আমার ফিলার ক্যাপ লাগানোর পরে ইঞ্জিনটাকে স্টার্ট দেবো। ফিলার ক্যাপটা লাগাইলাম এবং আমার ডিপ স্টিকটাকে ইঞ্জিনের ভেতর আমি ঢুকাই দিলাম। ডিপ স্টিকটাকে আমার ইঞ্জিনের ভেতর আমি কি করলাম, ঢুকাই দিলাম। এখন আমি ইঞ্জিন দিয়ে একটা জিনিস ফলো করবেন, যে অবশ্যই ফ্লাশ অয়েল ব্যবহার করে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বেন। এখানে যে ইনস্ট্রাকশনটা আছে এটা যদি ভালো করে না পড়েন, তাহলে কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে। এখানে দেখেন ফ্লাশ অয়েল ব্যবহার করে এখানে বলা হয়েছে আইডল স্পিডে 5 মিনিটস, আইডল স্পিডে 5 মিনিট রাখতে হবে। আইডল স্পিডটা আমরা অনেকে বুঝি না। আইডল স্পিডটা হচ্ছে আপনি ইঞ্জিন চালু অবস্থায় যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্সেলারেটরে পা দেবেন না, অর্থাৎ সহজ করে যে আপনি যতক্ষণ পিক আপে পা দেবেন না, এর পূর্বের অবস্থাটা হচ্ছে আইডল অবস্থা। তো অবশ্যই 5 মিনিট আমরা আইডল অবস্থায় রেখে আমরা চেক করে দেবো। আমরা এখন স্টার্ট দিয়ে দেখবো আমাদের এখন ঠিক মতো কাজ করি কিনা। 5 মিনিট আইডল অবস্থা মনে রাখবেন।
তো 5 মিনিট হয়ে গেছে, আমরা ইঞ্জিন ওটাকে স্টার্ট বন্ধ করে দিছি। এখন আমরা আবার পুনরায় কি করবো, আমাদের আসলে ফিল্টার কাপটাকে খুলে ফেলবো, পরিষ্কার জায়গায় রেখে দেবো। ডিপি স্টিকটাকে খুলে পরিষ্কার জায়গায় আমরা রেখে দেবো। এখন আমরা পুনরায় যে প্লাস অয়েলটা আছে এটাকে রিমুভ করে দেবো, অর্থাৎ আবার ড্রেন প্লাগটা আমরা খুলে ফেলবো। এখন আমাদের ইঞ্জিন অয়েল কিন্তু যে পুরাতন যে ফ্লাশ অয়েলটা ছিল এটা কিন্তু আমি ড্রেন দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের যে পুরাতন অয়েল ফিল্টারটা আছে এটা খুলে নতুন ফিল্টারটাকে প্রতিস্থাপন করব। এবং এটার জন্য আমরা বরাবরই বলে আসছি, আপনারা চাইলে সকেট ব্যবহার করতে পারেন। আর আমরা যেহেতু এক্সটেনশন বার আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না করলেও চলবে। আর রেসিড হ্যান্ডলের সাহায্যে আমরা এখন যে পুরাতন যে ফিল্টারটা আছে এটাকে আমরা খুলে ফেলবো। তো আপনি চাইলে নিচ থেকে খুলতে পারেন। এখন আমরা পরিষ্কার কাপড় দিয়ে বা জুট দিয়ে আমাদের যে আসলে ওই যে লুব অয়েল ফিল্টারের যে এটা আছে, কেসিংটা আছে, এটাকে আমরা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে আমরা আবার নতুন ফিল্টারটা আমরা লাগাই ফেলবো আর কি। দেখেন আমরা একটা এখন নতুন ফিল্টার আমরা লাগাই ফেলবো। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ফিল্টার বা আপনাদের নাট বোর্ড যেগুলো আছে সবগুলো ঘড়ি কাটার দিকে হচ্ছে টাইট, আর ঘড়ি কাটার বিপরীতে হচ্ছে আপনার ফুলবে। তো আপনার এই জিনিসটা মাথায় রাখবেন, যখন কখন আপনার পারবেন না তখন একটু অ্যানালগ যে ঘড়িগুলো আছে অবশ্যই এগুলো নেবেন, নিয়ে দেখবেন যখন ক্লোকওয়াইজ করবে সেটা হচ্ছে আপনার টাইট হবে বা সংযোগ হবে, আর যখন বিচ্ছিন্ন করার জন্য বা খোলার জন্য অ্যান্টি ক্লোকওয়াইজ আপনাকে রেঞ্জটাকে ঘুরাইতে হবে। তো আমরা ফিল্টার লাগানোর আগে আমাদের যে সিলটা ছিল অয়েল সিলটাতে আমরা একটু হালকা অয়েল বা গ্রিজ লাগাই নেব। তো এখন আমাদের ফিল্টার লাগানো শেষ, নতুন যে ফিল্টার সেটা এটা লাগানো শেষ। এখন যেটা আমাকে করতে হবে, এখন আমরা আমাদের যে ড্রেন প্লাগটা খোলা ছিল এটা লাগাবো। তবে ড্রেন প্লাগ আপনার একটা জিনিস খেয়াল করবেন লাগানোর আগে, যেখানে একটা অয়েল সিল থাকে এই সিলটা যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে সিল লাগাইতে হবে। কারণ ড্রেন প্লাগ যদি সিল লিকেজ করে তাহলে কিন্তু ইঞ্জিন অয়েল চুয়ে 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 পড়বে, ফলে আপনার
ইঞ্জিনের অয়েল কমে যাবে, ইঞ্জিনের আয়ুষ্কাল কমে যাবে, ইঞ্জিন ওভারহিট হবে, এই জাতীয় প্রবলেম হবে। তো আমরা মোটামুটি খুব সুন্দরভাবে এটাকে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন আমরা দেখবো আমাদের যে আসলে ইঞ্জিন অয়েল সম্পূর্ণটা পড়ে গেছে কিনা। যদি সম্পূর্ণ পড়ে যায় তাহলে আমরা এখন আমাদের যে ড্রেন প্লাগটা এটাকে আমরা পুনরায় লাগাই ফেলবো আমাদের হচ্ছে ক্র্যাঙ্কেসে বা অয়েল চেম্বারে। তো আমরা দেখতে পাচ্ছি যে আরও একটু আমাদের আসলে সময় নিতে হবে এটাকে, কারণ এখনও আমাদের প্রায় ফ্লাশ অয়েল আছে। তো ফ্লাশ অয়েলটাকে আমরা সম্পূর্ণরূপে ডাউন না দেওয়া পর্যন্ত আমরা একটু বেশি সময় নেবেন। আপনারা চাইলে 10 মিনিট বা 5 মিনিট সময়টা আপনারা নিতে পারেন। ওকে, আমরা একটু অপেক্ষা করি দেন। দেখেন আমাদের এখানে এই যে ড্রেন প্লাগটা ছিল এটাতে কিন্তু কোনো ধরনের গ্যাসকেট ছিল না। তো আমরা এটা ম্যানুয়ালি একটা গ্যাসকেট বানাই নিয়ে নিলাম। তো এখন আমরা আমাদের যে দেখেন ইঞ্জিন অয়েলটা কিন্তু আপনার যে ক্র্যাঙ্ক ড্রেন প্লাগের যে এটা ছিল, আমাদের অপসারণ যে স্থানটা ছিল এটা যেমন ফোটা ফোটায় পড়তেছে। অর্থাৎ আমরা বলতে পারি এখন আমাদের যে ইঞ্জিন অয়েল সম্পূর্ণ ইঞ্জিন অয়েলটা বা ফ্লাশ অয়েলটা ডাউন হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ড্রেন প্লাগটা আছে এটাকে আমরা এখন লাগাই ফেলবো। তো এখন দেখেন আমাদের কিন্তু অলরেডি ড্রেন প্লাগটা লাগানো শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন ইঞ্জিন অয়েল আমাদেরকে কি করতে হবে, ফিলিং করতে হবে। ইঞ্জিন অয়েলটা আমরা কি করবো, রিফিলিং করবো। অর্থাৎ যে আমরা পুনরায় নতুন অয়েলটা দেবো। আর সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের ব্র্যান্ডেড যে কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আপনারা ব্যবহার করতে পারবেন। তবে গাড়ি হচ্ছে কন্ডিশন বুঝে ব্যবহার করবেন। তবে যদি নতুন গাড়ি হয়, নতুন যদি মডেল হয়, তাহলে অবশ্যই আপনারা সিনথেটিক এবং সেমি সিনথেটিক অয়েলটা ব্যবহার করার চেষ্টা করুন। আমরা আসলে গাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, ইঞ্জিনটা অনেক পুরাতন, এই জন্য আমরা 20W50 গ্রেড মিনারেল যে ইঞ্জিন অয়েলটা এটা ব্যবহার করবো। যেহেতু এটাতে এত খরচ করে আমাদের এত বেশি লাভ হবে না, এই জন্য এটা ব্যবহার করতে। তবে আপনারা ইঞ্জিন ভালো রাখার জন্য অবশ্যই সিনথেটিক এবং সেমি সিনথেটিক ব্র্যান্ডটা ব্যবহার করবেন। তো আমাদের ইঞ্জিন হচ্ছে 1300 সিসি। তো 1300 সিসি ইঞ্জিনগুলো তো নর্মালি 3 লিটার থেকে 3.5 লিটার ইঞ্জিন অয়েল দেওয়া লাগে বা দেওয়ার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা আনুমানিক 3 লিটারের কাছাকাছি ইঞ্জিন অয়েল দিয়ে আমাদের জিপি স্টিক দিয়ে আমরা চেক করে দেখবো আমাদের আসলে অয়েলের যে লেভেল এটা কি ঠিক আছে কিনা। এবং লেভেল চেক করার পরে যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা পুনরায় দেবো, আর যদি না পড়ে তাহলে আমরা ফিলার ক্যাপটা সুন্দর করে লাগাই দিয়ে ইঞ্জিনটাকে স্টার্ট করে দিই। দেখেন আমাদের ইঞ্জিন অয়েলের যে লেভেল এটা কিন্তু অলরেডি আমাদের যে এফ এ চলে আসছে। আপনারা যদি খেয়াল করেন অলরেডি আমাদের এফ লেভেলে চলে আসছে। এবং অবশ্যই ডিপ স্টিক দিয়ে চেক করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কখনোই ডিপ স্টিকটাকে এইভাবে করবেন না। মানে এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল দেখেন আমার অলরেডি নিচে নেমে যাচ্ছে, তার মানে আমরা পূর্ণাঙ্গ লেভেলটা পাবেন না। এই জন্য করবেন কি, আপনারা ডিপ স্টিকটাকে সবসময় ইঞ্জিন অয়েল থেকে যখন বের করবেন ইঞ্জিন থেকে, তখন অবশ্যই এইভাবে রাখবেন। কারণ এতে হবে কি, ইঞ্জিন অয়েলটা নিচে যাবে, উপরে আসবে না। সেটা আপনার ভালো করে একটু কেয়ারফুলি এটা মাথায় রাখবেন আপনি। তো আমরা অলরেডি ফিলার ক্যাপটাকে আবার লাগাই দিলাম। তো আমাদের এই হচ্ছে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জের সম্পূর্ণ পরিবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়া। এবং আপনারা চাইলে নিজেরাও, যদি আপনি মালিক হন তাহলে আপনি নিজেও এইভাবে যদি আপনি আমাদের ভিডিওটা ফলো করেন তাহলে এইভাবে আপনারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। তো ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করুন। অবশ্যই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।